ওকে, আজকে হচ্ছে আপনার ওরিয়েন্টেশন ক্লাস আপনাদের। তো এটা হচ্ছে আমাদের সলিডওয়ার্ক বেসিক কোর্স। আবার এই কোর্সটাকে আপনি বলতে পারেন সলিডওয়ার্কস প্রফেশনাল কোর্স, আবার এইটাকে আপনি বলতে পারেন সলিডওয়ার্কস অ্যাডভান্স কোর্স। ওকে, মূলত আমাদেরকে সলিডওয়ার্কসটা শিখতে হবে। তো সলিডওয়ার্কসের যে টিপস অ্যান্ড ট্রিক্স এইগুলো যারা বেশি জানে তারাই হচ্ছে বেশি অ্যাডভান্স, তারাই হচ্ছে বেশি প্রফেশনাল। ওকে, আবার ওই যে যে টিপস অ্যান্ড ট্রিক্সের যে বেসিক যে জিনিসগুলা ওগুলো না জানার কারণে আমরা আসলে বিগিনার লেভেলেই থেকে যাই। কিন্তু আমরা মনে মনে ভাবি যে সলিডওয়ার্কস আমি ইউজ করতে পারি, আমার মধ্যে বেসিকটা আছে, আমি হয়তোবা পারবো। ঠিক আছে? বাট যখন তাকে একটা কাজ করতে দেওয়া হয় তখন সেই কাজটা করে দিতে পারে না। কারণ কি? সলিডওয়ার্কস সফটওয়্যারটা ইউজ করেছিলেন শুধুমাত্র প্র্যাকটিস পারপাসে। ঠিক আছে? রিয়াল প্রজেক্ট করার জন্য যে অ্যাবিলিটি থাকার দরকার বা যতটুকু আয়ত্ত থাকার দরকার ছিল সেইটা তিনি আয়ত্ত করেন নাই। এজন্য তিনি ভাবতেছে যে আমি আসলে সলিডওয়ার্কসের বেসিকটা জানি, আমার অ্যাডভান্সটা জানার দরকার। তবে আমাদের কাছে যারা অ্যাডমিশন নেয় ম্যাক্সিমামই ইউনিভার্সিটি বা পলিটেকনিকে যারা স্টুডেন্ট বা পড়াশোনা করেছে তাদের একটা কোর্স থাকে সলিডওয়ার্কস কোর্স। তো সেখান থেকে কিছুটা কাজ শিখে, খুবই সামান্য। তো সেখান থেকে কিছুটা শিখার পর সফটওয়্যারটাকে একটু ইউজ করা হয়। অনেকে আছে লং টাইম ইউজ করে, অনেকে আছে ইউজ করে না। তো যাই হোক, তারা একটু বেটার ওয়েতে কাজগুলো একটা পুরো সিলেবাসটাকে মাথায় নেওয়ার জন্য আমাদের এই কোর্সে ভর্তি হয়ে থাকে। ওকে, তো আজকে হচ্ছে আপনাদের 11 ব্যাচ, সেইটার ওরিয়েন্টেশন ক্লাস। তো প্রথমে আমি একটু আমাদের কোর্সেরটা বলে রাখি যে আমাদের কোর্সে লেখা থাকে সলিডওয়ার্ক বেসিক কোর্স, বাট এইখানে আমাদের সলিডওয়ার্কসের বেসিক, অ্যাডভান্স, প্রফেশনাল সব কিছুই থাকবে। ওকে, আজ হচ্ছে 8 অক্টোবর 2025, নাইট শিফটের ক্লাস, রাত 9টা থেকে 10টা 30। আগে আমাদের মর্নিং শিফট ছিল, এখন মর্নিং শিফটে ক্লাস হবে না, এখন থেকে শুধুমাত্র নাইট শিফটে অ্যাডমিশন নেওয়া সম্ভব। তারপর যদি আমি আমার পরিচয়টা বলি, আহ, আমি ইনস্ট্রাক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সলিডওয়ার্কস ক্যাড ডিজাইন এক্সপার্ট, যেটাকে বলা হয় CSWE, অ্যান্ড সলিডওয়ার্কস চ্যাম্পিয়ন 2025, ফাউন্ডার অফ ডিএফএল ক্যাড কেয়ার, প্রোডাক্ট ইঞ্জিনিয়ার হিসেবে বর্তমান R&Dতে আছি ভেঞ্চুরা লেদার ওয়্যার ম্যানুফ্যাকচারিং বিডি লিমিটেড। এখানে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, লিঙ্কডইন অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এই কোর্সটা করার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আমাদেরকে মানতে হবে। ঠিক আছে? এইখানে কোর্সের টাইম ডিউরেশনটা একটু ফার্স্টে বলে দেই যে আমাদের এই কোর্সটা আমরা অ্যাজিউম করে নেই যে 3 মাসের মধ্যে আমাদের যে লার্নিং পার্টটা থাকে সেটা শেষ হবে, এবং 1 মাস সময় থাকবে যেটা কিনা প্রজেক্ট টাইম। টোটাল 4 মাস। বাট যদি কোনো ক্লাস মিস হয় কোনো কারণবশত, যেমন আপনার ব্যস্ততা থাকতে পারে, আমাদেরও ব্যস্ততা থাকতে পারে, সো দু একটা ক্লাস যদি মিস হয়, যেমন আজকে টাইম শিডিউল অনুযায়ী এই সময় আমাদের 10ম ব্যাচের ক্লাস ছিল, তাদের আজকে ক্লাসটা হচ্ছে না, যেহেতু আজকে নতুন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। তো সেমভাবে আপনাদের কোনো না কোনো কারণে যদি ক্লাস মিস হয় সেই ক্ষেত্রে 4 মাসের মধ্যে পুরো কোর্সটা কমপ্লিট হবে, এটা জাস্ট ধারণা করা যায়, বাট কথা দেওয়া যায় না যে 4 মাসে শেষ হবে। আমাদের সিলেবাস শেষ হলেই আমাদের কোর্স শেষ। সেই ক্ষেত্রে 4 মাসের বেশি সময় লাগতে পারে, হয়তো বা 5 মাস সময় লাগতে পারে। বাট আপনাদেরকে জাস্ট টার্গেট দেওয়ার জন্য বলে রাখি যে আমরা চেষ্টা করব 4 মাসের মধ্যে আমাদের এই সলিডওয়ার্কসের যা যা বিষয়গুলো আছে এগুলো আপনাদেরকে ধারণা দেওয়া, এবং আপনাদেরকে সেইভাবে প্র্যাকটিস করে প্রিপেয়ার করা। ওকে, তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা মানতে হবে, পেমেন্ট পলিসি 3 মাসের মধ্যে ফুল পেমেন্ট করতে হয়। বিশেষ করে দেখলাম ইভানা তিন্নি ম্যাম আপনি ফুল পেমেন্ট অ্যাডমিশন টাইমে করে দিচ্ছেন। তবে আমাদের রুলসটা একটু জাস্ট জেনে রাখেন, যদি পরবর্তীতে আপনার রেফারেন্সে কেউ অ্যাডমিশন নেয় বলতে পারেন যে আমাদের এখানে ফুল পেমেন্টটা ফার্স্টে করতে হয় না, ফার্স্টে 50% পে করে অ্যাডমিশন হওয়ার সুযোগ আছে, অ্যান্ড আফটার 1 মান্থ 2 মান্থ আপনি পরে আপনি আপনার বাকি পেমেন্ট যেটা আছে সেটা করতে পারবেন। নিয়ম হচ্ছে মিনিমাম, মানে সর্বোচ্চ 3 মাসের মধ্যে আপনি আপনার ফুল পেমেন্টটা কমপ্লিট করেন।
ওকে? আচ্ছা আমাকে শুনতেছেন কি আপনারা? হ্যালো? শোনা যাচ্ছে? ওকে। তো ক্লাস অ্যাটেন্ডেন্স আমরা অবশ্যই লাইভ ক্লাসে জয়েন করছি। আ এই লাইভ ক্লাসটা হওয়ার কারণে এই কোর্সটার ফিটাও একটু বেশি। ঠিক আছে? নরমালি আ আপনি ফিজিক্যালি যদি কোনো একটা কোর্সে অ্যাটেন্ড করেন, সেই ক্ষেত্রে দেখবেন তাদের চাইতেও আমাদের কোর্স ফিটা বেশি। তো অবশ্যই একটা ডিমান্ড আছে, যার কারণে কোর্স ফিটা বেশি। তো আপনি বেশি পেমেন্ট করে কোর্সে ভর্তি হচ্ছেন। আ অবশ্যই এইটার মেইন ফোকাস হচ্ছে লাইভ ক্লাস হয়। সো অনলাইন লাইভ ক্লাস, সো টাইম মতো আপনাকে অবশ্যই জয়েন করতে হবে। যদি আপনি জয়েন করতে না পারেন, আমরা চেষ্টা করব যে আপনাকে দেওয়ার, কিন্তু আপনি যদি না আসেন তাহলে আমরা কিভাবে দেব? ঠিক না? রেকর্ডিং থেকে আসলে অত ভালো আউটপুট আসে না। আবার যদি বলি, রেকর্ডিং আপনাকে দেখতেই হবে। কারণ এত বড় সিলেবাস, এটা আসলে যদি কেউ মনে করে যে আমি আ ৩ বছরে শেষ করব, তাও সম্ভব না। এত বড় সিলেবাস যেটা কিনা একা ৩ বছর ধরে কাজ করবেন, তবুও এত বিষয়গুলো আপনি শিখতে পারবেন না। যেটা আমরা আসলে ৪ মাসের মধ্যে শিখাবো। তো আমরা অবশ্যই ক্লাসে আম খুবই মানে রেগুলারভাবে ক্লাস করার চেষ্টা করব। এখন আমাদের যে টার্গেট, আজকের দিনে যতটুকু টপিক কমপ্লিট করার কথা, ততটুকু টার্গেট যদি আপনি আ মানে জয়েন না করেন, তাহলে তো ওটা আমরা কভার করতে পারব না। ঠিক না? এজন্য আমরা চেষ্টা করব সপ্তাহে ৩ দিন ক্লাস আছে, লাইভ ক্লাস। তার মধ্যে এট লিস্ট ২ টা ক্লাসে জয়েন করার সর্বোচ্চ চেষ্টা করবেন। ঠিক আছে? ২-১ টা ক্লাস মিস হইতে পারে, সেক্ষেত্রে আপনি রেকর্ডিংটা দেখে নিলেন। আবার যদি আপনাদের বিশেষ সমস্যা হয়, সেক্ষেত্রে আমাকে ইনফর্ম করলেন যে, "স্যার আমার এই সমস্যা হচ্ছে, আজকে ক্লাসে জয়েন করা সম্ভব না।" সেক্ষেত্রে ব্যাচের ক্ষেত্রে যদি ম্যাক্সিমাম আমাকে রিকোয়েস্ট করে, আমি দেখা গেছে ঐদিনকে স্টপ রাখলাম। ঠিক আছে? আ যে কিছু সময় আছে যে এক্সারসাইজ গুলো শেষ হয় না। তো এক্সারসাইজ শেষ না হলে ঐদিনকে যদি আমি ক্লাস করাই, তাহলে ঐদিনকেরও তো আবার এক্সারসাইজ আসবে। তাহলে আগের দিনের এক্সারসাইজ, নতুন দিনের এক্সারসাইজ করার জন্য যেই সময়টুকু থাকে, সেই সময়টা আসলে এভেইলেবল যখন থাকে না, তখন রিকোয়েস্ট করলে এই রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করা হয়। ঠিক আছে? তারপরে আছে ক্লাসের কিছু ডিসিপ্লিন। আসলে অনলাইন ক্লাসে নিরিবিলিভাবে যাতে আমরা সুন্দরভাবে সবাই বুঝতে পারি, এইটার জন্য আসলে যেসব নিয়ম নীতি মেনে চলার দরকার, সেটা মেনে চললেই হবে। যেমন দেখা যাচ্ছে আপনি একটা সাউন্ড মানে এমন একটা পরিবেশে আছেন যেখানে প্রচুর নয়েজ হচ্ছে। সেখানে আনমিউট করে যদি রাখেন, তখন আমাদের পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে। অনেকেরই বিরক্ত হবে যে আ নয়েজ আসতেছে। আমি কথা বলতেছি, আবার দেখা গেছে কি একটা বাসে হয়রান আসতেছে বা অনেক লোকাল পরিবেশে আসছে, সেখানে অনেক সাউন্ড আসতেছে। এরকম যাতে না হয়, এসব বিষয়ে একটু খেয়াল করতে হবে। আর আ আ কোনো যদি প্রবলেম থাকে, সেগুলো আপনি অবশ্যই আমার কাছ থেকে বুঝে নেবেন। কিন্তু বুঝে নেয়ার জন্য একটা প্রসিডিউর আছে। আমাদের অনলাইন ক্লাস আসলে বেশি স্টুডেন্ট থাকে না। সর্বোচ্চ ১৫ টা সিট থাকে। সেক্ষেত্রে ১৫ জনের বেশি যদি কেউ অ্যাডমিশন নিতে চায়, ওই ব্যাচে আর সুযোগ থাকে না। পরবর্তী ব্যাচে সুযোগ হয়। তো আপনার যদি প্রবলেম থাকে, অবশ্যই হ্যান্ড রেইজ করবেন, অ্যান্ড আমি চেষ্টা করব আ আমার কথা বলা শেষ হলে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নটা নেওয়া এবং আপনাকে বিষয়টা বুঝায় দেওয়া। ওকে। তারপর আছে কি রেগুলার এক্সারসাইজ গুলো সাবমিশন এর বিষয়ে, যে আপনি যে কাজগুলো করবেন সেগুলো ফার্স্ট টাইম স্ক্রিনশট দিয়েই আমাকে দেখাবেন যে এই কাজটা এতটুকু করছি। তারপর যেগুলো ফাইল, সেই ফাইলগুলো WhatsApp এর ইনবক্সে দিয়ে দিতে হবে। আমাদের যে নাম্বার থাকবে সেই নাম্বারে WhatsApp এ দিয়ে দিতে হবে। অ্যান্ড যদি আপনার কখনো কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আগে যেই ফাইলটা নিয়ে এক্সারসাইজ করতেছেন, ফাইলটা আগে সেন্ড করবেন, দেন পরে রিকোয়েস্ট পাঠাবেন যে আমার এখন একটু সাপোর্ট দরকার। সেক্ষেত্রে আমি সবসময় সাপোর্টে এভেইলেবল থাকবো না। আমাদের সাপোর্ট টিম আছে, তারা আপনার জন্য চেষ্টা করবে সাপোর্ট দেওয়ার জন্য। তো তখন আপনি দেখা গেছে যদি আমাদের সাপোর্ট টিম এভেইলেবল থাকে, ইনস্ট্যান্ট আপনারা কথা বলতে পারবেন। অ্যান্ড যদি দেখেন যে সাপোর্ট টিমের থেকে আপনার উপযুক্ত অ্যান্সার আসে নাই, সেক্ষেত্রে অবশ্যই নোট করে রাখতে হবে। আমি যখন ফ্রি হব তখন অবশ্যই বুঝায় দেওয়ার চেষ্টা করব। যখন এখন লাইভ ক্লাস হচ্ছে। ঠিক আছে? তো এই লাইভ ক্লাস টাইমে আমি চেষ্টা করব, আমি তো অবশ্যই থাকবো ইনশাল্লাহ। সাপোর্ট টাইমে আমাদের সাপোর্ট টিম থাকবে। তাদের কাছ থেকে আপনারা চাইলে এই বিষয়গুলো বুঝে নিতে পারেন। জয়েনিং পলিসি
বলতে আপনি দেখা গেছে ক্লাস করতেছেন ভালো। হঠাৎ করে ২০ দিনের উপরে আপনার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। মানে আমরা ক্লাসে আসতেছি ঠিক আছে সবাই। বাট আপনার কোনো পার্সোনাল প্রবলেম হইছে, আপনি আমাদেরকে ইনফর্মও করেন নাই। এরকম অবস্থাতে যদি দেখি যে ২০ দিনের উপরে আপনি অ্যাবসেন্ট আছেন, সেই ক্ষেত্রে আপনার ওই ব্যাচের সাথে ক্লাস কন্টিনিউ বন্ধ হয়ে যাবে। যদি আমরা দেখি যে না আপনি ওই ব্যাচের সাথে সঠিকভাবে ক্লাস কন্টিনিউ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন অ্যালাউ হবে। আদারওয়াইজ পরবর্তী ব্যাচের সাথে রি-অ্যাডমিশন নিয়ে তাদের সাথে কন্টিনিউ করতে হবে। রি-অ্যাডমিশনের সময় আমাদের কোনো আ পেমেন্ট করতে হয় না এখন পর্যন্ত। ইন ফিউচারে যদি এটা এড হয় সেটা পরের ব্যাচের জন্য, আপনাদের জন্য না। আপনারা চাইলে ব্যাচ শিফট করতে পারবেন। কিন্তু কোনো কারণ ছাড়া একদম অহেতুক যদি আপনি ২০ দিন আমাদের সাথে যোগাযোগ না রাখেন, সেটা একটু খারাপ দেখা যায়। ওকে? এই বিষয়ে যা বললাম, ইবানাতে নিমাম আপনার কোনো প্রবলেম আছে কি? বা কোনো ইস্যু আছে কি? যা বললাম। ওকে। আ ক্লাস টাইমের বিষয়ে আমাদের আসলে ২ টা শিফট। তার মধ্যে মর্নিং শিফট এখন ক্লোজ হয়ে গেছে। মর্নিং শিফটে এখন ক্লাস করার মতো আমার হাতে সময় নাই। সো ইভিনিং শিফটে যারা থাকবে তাদের জন্য টাইম দিব রাত ৯টা থেকে ১০টা ৩০। এর মধ্যেই আমার কাছ থেকে আপনার সলিউশন নিতে হবে। এটা রেগুলার না, এটা ১ দিন পর ১ দিন। সো আপনাদের ক্লাস টাইম থাকবে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এই টাইমে রাত ৯টা থেকে ১০টা ৩০ এই টাইমে আপনাদের ক্লাস হবে। আ এখানে আগে আমরা এই রুলসটা লিখে রাখছিলাম যে ৫০ মিনিট রেগুলার টপিকসে আলোচনা হবে। আর বাকি টাইমটা সলভিং ডিসকাশন নিয়ে আলোচনা হবে। ঠিক আছে? এটা আসলে জাস্ট ফর্মালিটি হিসেবে দেওয়া। বাস্তবে এমনটা হয় না। বাস্তবে ১ ঘন্টার মতো ক্লাস হয় বা কোনো সময় ১ ঘন্টা ১০ মিনিট ক্লাস হয়, যেটা কিনা রেগুলার টপিকস। আবার প্রবলেম সলভিং যদি থাকে সেটা আমরা খুব কম সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি। কারণ আপনাকে যেই জিনিসটা শিখানো সেটা তো আগের ক্লাসেই শিখানো হয়ে গেছে। আপনি হয়তোবা ছোট্ট একটা জায়গা বুঝতেছেন না, ২-১ কথা বললেই আপনি বুঝতে পারবেন। তখন আমরা ওইটা খুব কম সময়ের মধ্যে শেষ করে ফেলি এবং যদি দেখি যে আম নতুন কোনো প্রবলেম নাই বা ডিসকাস করার মতো তেমন কিছু নাই, তাহলে আমাদের ওই যে রেগুলার টপিকস ১ ঘন্টা বা ১ ঘন্টা ১০ মিনিট ওই টাইম শেষে আমরা ক্লাসটা ক্লোজ করে দেই। মানে ৯টা থেকে ১০টা ৩০ পর্যন্তই যে আমাদের ক্লাস হইতে হবে, বিষয়টা এমন না। ৯টা থেকে ১০টা ১০ ও হইতে পারে, ১০টা ৩০ ও হইতে পারে, আবার ৯টা ৫০ ও হইতে পারে। এটা আসলে ডিপেন্ড করতেছে যে আমরা যেই ক্লাসটা আজকে টার্গেট নিছি, সেই টার্গেট অনুযায়ী আপনি কতটুকু লোড নিতে পারতেছেন। যদি আপনি দেখি যে লোড নিতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আমরা শেষ করে দেব ক্লাস। আর যদি দেখি যে না ইন্টারেস্টিং আছেন আপনি এবং আ আপনার জন্য কঠিন হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কন্টিনিউ করব। তবে ১ ঘন্টা ১০ মিনিট এরকমই হয়ে থাকে প্রিভিয়াস ব্যাচগুলোতে। এটা আরকি সত্য কথা বলে দিলাম। আ ক্লাসগুলো Google Meet এর মাধ্যমে হবে। যেভাবে আজকে জয়েন করছেন এভাবেই জয়েন করতে হবে। আমরা প্রত্যেকটা ক্লাস রেকর্ড করার চেষ্টা করব। অ্যান্ড ক্লাসগুলো YouTube এ আপলোড থাকবে। শুধু আপনাদের ব্যাচে যারা থাকবে তারাই দেখতে পাবে। আদারওয়াইজ অন্যরা কেউ দেখতে পাবে না। কারণ যাদেরকে লিঙ্কটা দেয়া হবে শুধু তারা ছাড়া অন্য কেউ দেখতে পাবে না। এবং রেফারেন্সগুলো দিয়ে দেয়া হবে প্র্যাকটিস করার জন্য। এটা প্রত্যেকটা ক্লাসই রেকর্ড আমরা দেওয়ার চেষ্টা করব। বাট যদি বাই এনি চান্স আমাদের ক্লাস চলাকালে ইলেকট্রিসিটি চলে যায়, পিসি যদি বন্ধ হয়ে যায়, তাহলে রেকর্ডিংটা কিন্তু থাকে না। সো ওই রেকর্ডার ওই রেকর্ডটা কিন্তু আর দেওয়া সম্ভব না। বাট ওই টপিকসে যদি কখনো দেখা গেছে যে আমাদের রেকর্ড মিস হইছে, তাহলে প্রিভিয়াস ক্লাসে যে রেকর্ডিংটা আছে যদি আপনার মনে হয় আজকে ক্লাসে আমি ছিলাম, মনোযোগ সহকারেই ছিলাম, বাট আমরা ওই রেকর্ডিংটা পাওয়ার দরকার। ওটা না পেলে তো আমি আসলে পরের দিন প্র্যাকটিস করতে পারব না। সেই জন্য আমরা প্রিভিয়াস ব্যাচের রেকর্ডিংটা দিয়ে দেই। আমাদের কোর্স কিন্তু রেকর্ড বেসড না। ঠিক আছে? আমরা রেকর্ডটা এই কারণে দেই, কারণ আজকে আমি ১ ঘন্টার মতো ক্লাস নেব। ১ ঘন্টায় আমি অনেক বিষয় দেখাবো। সো ১ ঘন্টা ধরে যা আমি দেখাবো, সব আপনার পুরোটা মনে থাকবে না। প্র্যাকটিস করার সময় আপনার আবারও ওই কথাগুলো জানার দরকার, আবারও ওই কথাগুলো দেখার দরকার, যার কারণে আমরা রেকর্ডগুলো দিয়ে থাকি। ওকে। আবার কেউ আছে একটু উইক থাকে, তারা অনেকবার দেখে। দেখা গেছে একই ভিডিও আজকে দেখতেছে কমপ্লিট, ৫ দিন পরে আবার দেখার মনে হচ্ছে, সে আবারও দেখতে পারতেছে।
তো এইটা আপনার ব্যাচ যতদিন থাকবে ততদিন পর্যন্ত অফিসিয়ালি আপনি এই ভিডিওগুলো দেখার অ্যাক্সেস পাবেন। ব্যাচ যখন ক্লোজ হয়ে যাবে তারপরেও আমরা ভিডিওটা রিমুভ করব না। বাট এটা আ কথা দিব না যে আপনাদের জন্য সারা জীবনের জন্য ভিডিওটা দিয়ে দিচ্ছি। আপনার যদি প্রয়োজন হয় আপনি ডাউনলোড করে রাখতে পারেন। সমস্যা নাই। আচ্ছা, আমাদের কোর্সের আ শেষের দিকে আমাদেরকে অবশ্যই প্রজেক্ট করতে হবে। রিয়াল লাইফ প্রজেক্ট। যেমন আপনার হাতের কাছে যেসব বস্তু আছে, এগুলো অবশ্যই SolidWorks এ ডিজাইন করা যায়। যেগুলোই সলিড মডেল, সেগুলোকে SolidWorks এ ডিজাইন করা যায়। সেক্ষেত্রে আপনি মাল্টি শিট টেকনিক্যাল ড্রইং কিভাবে তৈরি করবেন, প্রোডাক্টটাকে তৈরি করার পরে রেন্ডারিং কিভাবে করবেন, তারপরে যদি আপনার পার্টস, অ্যাসেম্বলি, ড্রইং, অ্যানিমেশন সবগুলো থাকে, সেগুলোকে কিভাবে ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করতে হয়, মানে এক কথায় জিপ ফাইল তৈরি করতে হয়, সেই সব বিষয়ে প্রপার ডকুমেন্টেশন আমরা শিখাবো। আমাদের এই কোর্সে কিন্তু শুধুমাত্র SolidWorks নিয়েই থাকবে। অনলি SolidWorks। তারপর সল্ভ ক্লাস থাকবে। সল্ভ ক্লাসের ক্ষেত্রে আল্টাভিউয়ার সফটওয়্যারটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে, ইনস্টল করে রাখতে হবে। যদি আ যদি মনে করেন যে আপনার সমস্যা হচ্ছে, আপনি ফোন দিছেন, আ বোঝাইতে চাচ্ছেন, আমরা বুঝতেছি না। সেই ক্ষেত্রে হয়তোবা আপনার স্ক্রিন রেকর্ড মানে স্ক্রিন শেয়ারের অ্যাক্সেসটা আমরা নিবো। অ্যান্ড যদি আপনাকে মনে হয় যে ওই সময় সমস্যার সমাধান করে দেয়া যায়, সেই সময় ওই WhatsApp কলের মাধ্যমেই সমাধান করে দেওয়া হবে। অ্যান্ড আপনার পিসির অ্যাক্সেসটা আমরা এখান থেকে নিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল করে দেখায় দেবো যে এই কাজটা কিভাবে করা যায়। এটা সাধারণত সাপোর্টের টাইমে হয়ে থাকে। ক্লাস টাইমে এটার সুযোগটা কম থাকে। আপনার যদি প্রবলেম থাকে সাপোর্টে নক দিবেন। দেখবেন তারাই আপনাকে হেল্প করে দিচ্ছে। আমাদের সাপোর্ট টিমে কয়েকজন আছে। আ পরবর্তীতে আমি তাদেরকে পরিচয় করায় দিব। আচ্ছা, এই স্লাইডে আর কোনো বিষয়ে কনফিউশন আছে কি? বা কোনো জিজ্ঞাসা যদি থাকে বলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে যা দেখতেছেন না এই এই যে এই যে যেটা দেখতেছেন এইটাই আমি আপনাকে দিব। এটা ব বেশ কয়েকটা স্লাইড। ঠিক আছে? এই স্লাইডের মধ্যে সিলেবাস আছে এবং ওয়েবসাইটেও সিলেবাস দেওয়া আছে। আপনি চাইলে ওয়েবসাইটেও ফলো করতে পারেন। আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, সিলেবাসের কথা যেহেতু বললেন, আমরা মূলত কি শিখাবো? ঠিক আছে? SolidWorks এর ইন্টারফেসে যা থাকে সবকিছুই এগুলো দেখানো হবে। তারপর আপনার স্কেচ টুলস এবং মডিফাই টুল এগুলো খুবই ডিপলি শিখানো হবে। ফিচার্স এর মধ্যে যেসব টুলস থাকে, কাস্টমাইজেশন থাকে, গ্লোবাল ভেরিয়েবল এই জিনিসগুলো অনেকে আমরা জানিই না কি কাজ করে। এগুলো আমরা অ্যাডভান্স ওয়েতে শিখবো। পার্ট ডিজাইন, অ্যাসেম্বলি তারপরে আপনার যদি অ্যাসেম্বলিটাকে একটু মোশন স্টাডি করে দেখার প্রয়োজন হয়, যেগুলো অ্যানিমেশন করা যায়। তারপরে এক্সপ্লোরেড ভিউ, ডিজাইন ফ্রম অ্যাসেম্বলি এনভায়রনমেন্ট, অ্যাসেম্বলির মধ্যে কিভাবে মাল্টি বডি তৈরি করা যায়, পার্ট ডিজাইনের মধ্যে কিভাবে মাল্টি বডি তৈরি করা যায়। তারপর আছে প্যারামেট্রিক মডেলিং, বেসিক পার্ট, রেন্ডারিং উইথ সলিডওয়ার্কস মানে আমাদের ফটো কিভাবে রেন্ডারিং করতে হয়। রেন্ডারিং কিছু ফটো আমি কিছুক্ষণ পরে দেখাবো। তারপর টেকনিক্যাল ড্রয়িং, ইভালুয়েশন টুল মানে আপনি একটা ডিজাইন করছেন সেটাকে মেজারমেন্ট করবেন, চেক করবেন যে আসলে ডিজাইনের মাপটা কি আছে, ঠিক আছে না আছে। এগুলো একটু আমি মেজার করব। সেই মেজারিং টুলস এই বিষয়গুলো আমরা শিখাবো। এর পাশাপাশি আরো কিছু আছে শীট মেটাল, ওয়েলমেন্ট, সারফেসিং, ড্রয়িং টুল। এগুলো হচ্ছে অ্যাডভান্স পার্ট যেগুলো আমরা আমাদের এই সলিডওয়ার্কস বেসিক কোর্সের মধ্যেই শিখায়ে থাকি। এই শীটটা স্লাইডটা অনেকদিন আগে মেক করা যার কারণে এই জিনিসগুলো এখানে নাই। তবে যখন আমরা কোর্সের ব্যানার অফার করি তখন ওখানে অবশ্যই লেখা ছিল। সো ওইখানে যা ছিল সেগুলোই থাকবে। পাশাপাশি আপনি চাইলে CSWA, CSWP প্রিপারেশন নিতে পারেন আমাদের থেকে এবং ডেমো টেস্ট দিতে পারেন আমাদের কাছে। যদি মনে হয় ইন্টারন্যাশনাল সার্টিফাইড হতে হবে, সেক্ষেত্রে আপনি ভাউচার ম্যানেজ করে পরীক্ষা দিতে পারেন অথবা ভাউচার চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন। ভাউচারের বিষয়টা আমরা পরে আসি। এরপর আমাদের কোর্সে অবশ্যই আপনাকে প্রজেক্ট করতে হবে। রিয়াল লাইফ প্রজেক্ট। সেই প্রজেক্ট ২ টা থেকে ৩ টা করার নিয়ম থাকে। আম আপনার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করতেছে যে আসলে কয়টা আপনি করবেন। ওকে। আমরা সফটওয়্যার প্রোভাইড করি। আশা করি আপনার মনে হয় সফটওয়্যার ইনস্টল করা আছে।
তো এটা নিয়ে আর বেশি সময় নষ্ট না করি। তবে সফটওয়্যারে অনেকেরই প্রবলেম হয়। যেমন একটু আগে আমাদের ১০ম ব্যাচের একটা স্টুডেন্ট সে ফোন দিচ্ছে যে, "স্যার আমি সফটওয়্যারে ইনস্টল করছি কিন্তু সফটওয়্যার লাইসেন্সটা নিচ্ছে না।" সবকিছুই এপ্লাই করছে, সবকিছুই ট্রাই করছে বাট হচ্ছে না। তো এরকম সমস্যা হইলে এইখান থেকে যেই বিষয়টা লেখা আছে এইটা ঠিক করে দিলেই সফটওয়্যারটা ওপেন হয়ে যায়। তো দেখা গেছে আপনি পারতেছেন না, সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাকে ইনস্টল করে দেব বা ওপেন করে দেব যদি কখনো সফটওয়্যার রিলেটেড ইস্যুতে আপনি পড়েন। প্রজেক্টের কথা যেগুলো আমরা বলি আরকি, যে এই যে দেখেন এখানে একটা অ্যাসেম্বল মডেল আছে। এই অ্যাসেম্বল মডেলটা যারা বিগিনার, যারা সফটওয়্যার এখনো ওপেন করাও সে জানে না, তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু স্বপ্নের ব্যাপার। কিন্তু যারা একটু টুকটাক কাজ জানে, তারাও যদি এই কাজটা করতে যায়, তাদের ক্ষেত্রে অনেক সময় লাগবে। চিন্তা করতে গেলে অনেক সময় ভাববে যে, এই কার্ভটাকে কিভাবে ডিজাইন করা যায়? এইখানের এই উপরের পার্টটা তো একটু অন্য টাইপের। এটা কিভাবে তৈরি করা যায়? ভিতরে গিয়ার মেকানিজম আছে, বিভিন্ন পার্ট আছে, অ্যাসেম্বলি করে অ্যানিমেশন করা যাবে কিভাবে? এগুলো আসলে বিগিনারদের দ্বারা টাফ। ঠিক আছে? সো আমাদের কোর্সটা যেহেতু অ্যাডভান্স লেভেল পর্যন্ত, ওই লেভেলে গেলে এই ধরনের ডিজাইন আপনি ইজিলি করতে পারবেন। তারপরে সেটাকে অ্যাসেম্বলি করা, অ্যানিমেশন করা, রেন্ডারিং করা, টেকনিক্যাল ড্রইং তৈরি করা, এগুলো আপনি যখন আমাদের কাছ থেকে ৩ মাসের মধ্যে শিখবেন, তারপরে আপনাকে টাস্ক দিয়ে দেওয়া হবে। আপনি কোনো জায়গায় আটকে গেলে আমরা সাপোর্ট দিব, হেল্প করব। এইভাবেই আসলে আমাদের কোর্সটা কমপ্লিট হবে। তো এই এইভাবে আপনি যেই ডিজাইনগুলো আছে, সেই ডিজাইনগুলো নিজে, নিজে করতে হবে আরকি। এগুলো সাধারণত YouTube এই আছে। কিন্তু YouTube দেখে, দেখে আপনি ডিজাইন করতে গেলে দেখবেন এখন আপনার দ্বারা পসিবলই হচ্ছে না, বা পসিবল হইলেও অনেক টাইম লাগতেছে। কিন্তু কোর্স শেষে এরকম একটা কাজ যখন আপনাকে অ্যাসাইন করে দিব, দেখবেন আপনি খুব ইজিলি করতে পারতেছেন। আর আমাদের টার্গেট থাকে কি ফ্রিল্যান্সিং করা। তো অনেকের ফ্রিল্যান্সিং প্ল্যানিং থাকে। ফ্রিল্যান্সিং এ এমন কিছু ডিজাইন আপনার পোর্টফোলিওতে থাকতে হয় যেগুলো দেখলে মানুষ আ ট্রাস্ট করে যে না, ইনাকে দিয়ে আসলে পসিবল। ইনি আমার এই কাজটা করে দিতে পারবে। তখন তাকে কিন্তু ওই কাজে অ্যাসাইন করা হয় বা হায়ার করা হয়। ঠিক আছে? যদি আপনি কাজই না পান, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করবেন কিভাবে? আর আপনাকে যে কেউ কিন্তু কাজ দিবে না। যখন আপনাকে বিশ্বাস করবে যে এই টাইমের মধ্যে আমার এই ডিজাইনটা করে দিতে পারবে, তখনই আপনাকে কেউ কাজ দিবে। সো যেকোনো প্রবলেম হঠাৎ করে ডিজাইন মাধ্যমে সলভ করে দিতে পারলে মনে করেন এই ফ্রিল্যান্সিংটা আপনার জন্য। আর যদি না পারেন, তাহলে আমি বলব যে ওইদিকে না হাঁটাই ভালো। কারণ ফ্রিল্যান্সার হিউজ আছে। কাকে দেবে কাজটা? তাকেই দেবে যে কম সময়ের মধ্যে, কম টাকার মধ্যে ভালো কোয়ালিটির আউটপুট দিতে পারে। ঠিক আছে? আর সেইটা কিভাবে জাজ করে? ১ম নজরে আসলে পোর্টফোলিও দেখে যে আসলে তার এক্সপেরিয়েন্স লাইফে কি, কি কাজগুলো সে করছে। তাদের কাজগুলো খুবই সিম্পল থাকে বা ছোট থাকে। অত জটিল থাকে না, অনেক বড় থাকে না। কিন্তু তারা আমাদের থেকে সর্বোচ্চটা দেখতে চায়। সর্বোচ্চটা দেখার পরে তারা জাজ করে যে না, এইনাকে দিয়ে আমার এই ডিজাইনটা করা সম্ভব। তখন আস্তে, আস্তে টুকটাক করে কাজ করতে, করতে, করতে প্রোফাইল ভারী হয়ে যায়। দেন পরে আর চিন্তা করা লাগে না। পরে কাজ আসতে থাকে আরকি। তো আ এই যে এরকম টাইপের যে ডিজাইনগুলো আছে, সেই ডিজাইনগুলো আপনি চাইলে করতে পারেন। তবে এগুলো কিন্তু আপনার ২-১ দিনের ডিজাইন না। অনেক সময় লাগে এই কাজগুলো করতে। তো ধৈর্য থাকতে হয়, স্কিল থাকতে হয়, অনেক বিষয় ম্যাটার করে। কোর্স করার পরে যে আপনি সব ডিজাইনগুলো করতে পারবেন বিষয়টা এমন না। তবে যদি ধৈর্য ধরে প্র্যাকটিস করেন, অবশ্যই পারবেন। প্রত্যেকটাই পারবেন, ইভেন দো এর থেকে বেটার কিছু পারবেন। এই যে মডেলটা দেখতেছেন, এই মডেলটা একটা পিকচার থেকে তৈরি করা। এখন গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে হয়তোবা আপনাদের আইডিয়া আছে। সো গ্রাফিক্স ডিজাইনের পিকচারটা দেখতে কেমন সেটা কিন্তু রোটেট করা যায় না। সেটা যেই ভিউতে আছে ওই ভিউতেই দেখতে হয়। আর 3D মডেলটা কি, আপনি চাইলে ঘুরায়, ঘাড়ায় উপর থেকে, নিচ থেকে, সাইড থেকে সব ধরনের ভিউ দেখতে পারবেন। তো এই যে মডেলটা দেখতেছেন, এই মডেলটা একটা পিকচার রেফারেন্স দেখে, দেখে তৈরি করা। সো আপনাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রসেস শেখানো হবে, যাতে আপনি একটা প্রোডাক্ট দেখে, দেখে আপনি সেটাকে করতে পারেন। আপনাকে আইডিয়া ওই পরিমাণ আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনার হাতের কাছে যে বস্তু আছে, সেটা যদি আপনি স্কেল দিয়ে মাপ নিতে পারেন, সেইটা থেকে যাতে আপনি সলিড মডেল তৈরি করতে পারেন CAD সফটওয়্যার ইউজ করে। ওকে। আমরা কিছু প্রজেক্ট দেখি। অ্যা স্লাইড ক্যালিপার। আসলে অনেকদিন ইউজ করা হয় না।
এইটা আসলে অনেককেই দেখাইছি। আপনারা হয়তোবা পরিচিত। স্লাইড ক্যালিপারের এখানে দেখেন কয়েকটা ড্রয়িং শিট আছে। এই ড্রয়িং শিটটা একটা ড্রয়িং ফাইল থেকেই তৈরি করা এবং সেটার বিভিন্ন ডিটেইলিং, এই ডিটেইলিংগুলো এখানে দেখা যাচ্ছে ড্রয়িং শিটে। ঠিক আছে? এই পিডিএফটা যখন আপনি কাউকে শেয়ার করবেন, তখন সে বুঝতে পারতেছে আপনি মডেলটাকে এক্সাক্টলি ডিজাইন করতে পারেন। আপনি মডেলটাকে খুব প্রিসাইজ ডিজাইন করতে পারেন। সেটাকে সুন্দর ডিটেইলিং করতে পারেন। আপনি সেটার বিল অফ ম্যাটেরিয়াল তৈরি করতে পারেন। সেটার কত কি কস্ট হবে। এইখানে আছে ডিটেইলিং ইনফরমেশন, ক্রপ ভিউ, সেকশন ভিউ। এইখানে দেখতে পাচ্ছি আমরা আ এটা হলো মূলত ক্রপ ভিউ। এতটুকু অংশ আসলে ডিটেইলিং করার দরকার। বাকিটুকুর দরকার নাই। সেজন্য বাকিটুকুকে রিমুভ করা হয়েছে। তো এই যে এই ক্রপ ভিউ কিভাবে ইউজ করতে হয়? এটা হচ্ছে ব্রেক ভিউ। যে একটা স্কেল অনেক বড় একটা স্কেল। সেই স্কেলটা এই পেপার সাইজের মধ্যে বসতেছে না। সেই ক্ষেত্রে আমরা এখানে ব্রেক করে দিতে পারি। ব্রেক করে দিয়ে মাঝখানের যে অতটুকু অতিরিক্ত অংশ আছে ওটাকে যদি বাদ দিয়ে আমি সুন্দরভাবে ওরিয়েন্টেড করতে পারি, সেটা বেটার। এটা বেসিক্যালি ইউজ হয় তখন যখন কিনা একটা লম্বা পাইপ থাকে, সেই পাইপটাকে যদি আমরা ঠিকঠাকভাবে এতটুকু জায়গার মধ্যে নিয়ে আসতে যাই, তাহলে ওটার উইডথটা মানে থিকনেসটা বা ডায়ামিটারটা অনেক ছোট দেখা যায়, চিকন দেখা যায়। সো ওটা ভালো বোঝা যায় না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখা গেছে আমরা কি করি? ব্রেক করি, একটু জুম করে ব্রেক করি। দেখা গেছে এই স্কেলটা এইখান থেকে এই পর্যন্ত হবে। তাহলে এই অংশটুকু বাইরে বের হয়ে যাচ্ছে ড্রয়িং শিট থেকে। এটা আসলে আমাদের কাম্য না। আবার যদি আমরা ওইটাকে এই পর্যন্ত আছে, এখান থেকে যদি ছোট করে নিয়ে আসি, তাহলে সেই স্কেলটা ছোট হয়ে যাচ্ছে। ওটাও আসলে ছোট করার কারণে এইখানে যে উইডথটা আছে, সেই উইডথটা কমে যাবে। কমে গেলে ডিটেইলিংগুলো, লেখাগুলো ভালো বোঝা যাবে না। এই ক্ষেত্রে আমরা চাইলে ব্রেক ভিউটা ইউজ করতে পারি। তো এগুলো কিভাবে ইউজ করতে হয় সফটওয়্যারে, এগুলো আপনারা যদি কোর্সটা কমপ্লিট করেন তাহলে শিখতে পারবেন। কোর্সে ভর্তি হলে শিখতে পারবেন না। আগে থেকে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে আরো অনেক বিষয় আছে। চাইলে আপনারা এগুলো পরেও দেখতে পারবেন। বেসিক্যালি প্রজেক্ট প্রজেক্টে আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। আ দেখেন সে মডেলটা তৈরি করছে। মডেলটা তৈরি করার পর এখানে বিল অফ ম্যাটেরিয়াল তৈরি করছে। এগুলোকে বেলুন বলা হয়। এটাকে এক্সপ্লোডেড ভিউ বলা হয়। এক কথায় মেকানিক্যাল ভিউতে যা দেখানোর দরকার সেগুলো সে দেখাইছে। সো আপনিও যখন প্রজেক্ট করবেন, এই টাইপের যাতে প্রজেক্ট করতে পারেন, সেইভাবে আমরা চেষ্টা করব রেডি করার আপনাকে। অ্যান্ড আপনার প্রজেক্ট আপনিই করবেন। আপনার এই বেসিন ডিজাইন করতে হবে না। আপনার টাইমে যেটা আপনি ডিসাইড করবেন, সেই প্রজেক্টটাই করবেন। কিন্তু কমপ্লিট একটা আইডিয়া দিতে হবে। কমপ্লিট ডিজাইন করার জন্য মানে ইমপ্লিমেন্ট করার জন্য যা দরকার, সেটা আপনাকে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আছেন কি আপনারা? আচ্ছা, অনেকক্ষণ ধরে কথা বলতেছি। আ অমনোযোগী হইয়েন না। কারণ যে কথাগুলো বলতেছি খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি না জেনে আপনি কোর্স কন্টিনিউ করেন, পরবর্তীতে আ কোনো একটা কারণে হঠাৎ করে আপনি ভাবতে পারেন যে আমাদের কোর্সটা কেমন? আমরা আজকে যে কথাগুলো দিচ্ছি অ্যান্ড পুরো ৪ মাসের মধ্যে যদি ওইটা মিল থাকে, তাহলেই সার্থকতা। আর না হলে আপনি আমাদের কমপ্লেইন করতে পারেন যে, "আপনারা এই বলছিলেন কিন্তু আমি কিন্তু এই জিনিসগুলো পাই নাই।" কোর্স করার ক্ষেত্রে এইটা হয়ে থাকে যে ১ম দিন অনেক কিছু বলে, বাট লাস্টে ওইটা সঠিক থাকে না। তো এমন যদি হয় সেক্ষেত্রে সেইসব কমপ্লেইন আপনি আমাদেরকে জানাইতে পারেন। অ্যান্ড যদি মনে হয় যে কোর্সটা আমার ক্যানসেল করার দরকার, আপনি সেটাও করতে পারবেন। তবে আমাদের কথা হচ্ছে যে আগে ৫-৬ টা ক্লাস আপনি করেন। করার পর অবশ্যই ভালো লাগবে। কারণ আপনি তো আ আপনার প্রয়োজনে শিখতে আসছেন। অ্যান্ড আমাদের কাছে অনেক স্টুডেন্ট আছে। আ সো তারা বিভিন্ন প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করার পর তারা আমাদের এখান থেকে কোর্স করতেছে, তারা বুঝতেছে। আশা করি আপনিও বুঝবেন। তবে ১ম ২-৩ টা ক্লাসে হয়তোবা আপনি গেস করতে পারবেন না যে আমরা কতটা অ্যাডভান্স লেভেলে কাজ শিখাই। ওকে? এগুলো নিয়ে আমরা কম কথা বলি। আমরা একটু নেক্সট এর দিকে যাই। আচ্ছা, মক টেস্টের বিষয়ে আমাদের কোর্সে যারা সার্টিফিকেট নিতে চায়, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, তারা শুধু কোর্সে অ্যাডমিশন নিলেই হয় না। কোর্সের শেষে আমরা একটা ডেমো টেস্ট নিয়ে থাকি, যেটা কিনা CSWA মানে সার্টিফাইড সলিড ওয়ার্কস অ্যাসোসিয়েটের
যে কোশ্চেন, সেই কোশ্চেনের বেসিসে আমরা পরীক্ষা নিয়ে থাকি এবং সেখানে যদি আপনি 70% মার্কস পান 3 ঘন্টার মধ্যে পরীক্ষা দিয়ে, তাহলে আমরা ধরে নেব যে আমরা যেটা শিখাইছি তার মধ্যে বেসিকগুলো আপনার বাস্তবে ক্লিয়ার হয়েছেন। আপনি একজন অ্যাসোসিয়েট লেভেলে এক্সাম দেওয়ার মতো, বা কোথাও যদি আপনি যান, সেইখানে আমাদের কথা বলার পরে আপনাকে যদি ডিজাইন রিলেটেড 2-4টা প্রশ্ন করে, আপনি যাতে বলতে পারেন। ঠিক আছে? এইটা যখন আমাদের আইডিয়া হবে, তখনই আমরা আপনাকে কোর্স কমপ্লিশন সার্টিফিকেটটা দিব। কোর্স কমপ্লিশন সার্টিফিকেট নেওয়ার জন্য 2টা শর্ত। একটা হচ্ছে এই মক টেস্টে পাস করতে হয় এবং আপনাকে প্রজেক্ট জমা দিতে হবে। আপনি 2টা করেন, কোনো প্রবলেম নাই। কেউ 5টা করবে, করতে পারে, সমস্যা নাই। মিনিমাম 2টা প্রজেক্ট বা একটা প্রজেক্ট করতেই হবে। কমপ্লিট করে ওইভাবে টেকনিক্যাল ড্রয়িং রেডি করা, অ্যানিমেশন তৈরি করা, যেভাবে আসলে আমরা আপনাকে গাইড করব, সেভাবে আপনি আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কাজগুলোকে করে দিবেন। মনে করবেন আমরাই হচ্ছে আপনার জন্য বায়ার, আপনি হচ্ছে ফ্রিল্যান্সার। আমরা আপনাকে কাজ দিচ্ছি, আপনি ওই কাজটা করে দিচ্ছেন। কাজ করার মাঝখানে অনেক কারেকশন আসবে, অনেক ভুলভ্রান্তি হবে, সেগুলো বলে দিব। ওগুলো আপনি ঠিকঠাক করে দেন, ফ্রিল্যান্সার হিসেবে যেভাবে কাজ করে সেভাবে করে দিবেন। অ্যান্ড যারা আসলে ফ্রিল্যান্সিং করতে পারে তারা বাংলাদেশের যে লোকাল মার্কেটগুলো আছে সেইখানেও কাজগুলো করতে পারে। সো আপনার টার্গেট কোনটা এটা আপনিই ভালো জানেন। একেকজনের টার্গেট একেক রকম থাকে। একজন আছে একটা কোম্পানিতে ঢুকছে, সেইখানে তার ডিজাইন রিলেটেড কাজ আছে। তার এখন কাজটা শেখার দরকার। ঠিক আছে? তো এইরকম পারসনও অনেক সময় আসে। আবার কেউ আছে বসে আছে জবলেস। তো তিনিও চাচ্ছে আমি কোর্সটা করব। কেউ আছে আ ভালো একটা জবে সে শিফট হতে চায়। বর্তমান যে জবে আছে সেটা আসলে তার পছন্দ হচ্ছে না। সে চাচ্ছে যে আমি একটু ডিজাইন সেক্টরে যাবো, আমি একটু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড ইনোভেশন এই লাইনে আমি কাজ করব। তারা এই ডিজাইনটাকে বেছে নেয় অ্যান্ড ফাইনালি করে। আবার কেউ আছে উদ্যোক্তা। সে নিজে একটা পরিকল্পনা করতেছে সিএনসি মেশিন কিনে সে প্রোডাকশন নিয়ে কাজ করবে, প্রোডাক্ট নিয়ে কাজ করবে। তো সেক্ষেত্রে তারও এটা জানতে হয়। আর যারা সিএনসি মেশিন ইউজ করে তাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে আমিও যদি সলিডওয়ার্কসের ডিজাইনটা যদি করতে পারতাম তাহলে ভালো হইতো। তারাও এই কাজগুলো শিখে থাকে। তো যে কেউ আসতে পারে, আমাদের কোর্সে এনরোল করতে পারে। কিন্তু সার্টিফিকেট তো আমরা সবাইকে দিব না। সার্টিফিকেট দিব তাকে যে আসলে সার্টিফিকেট পাওয়ার মতো অ্যাবিলিটি রাখে। ওকে, এটা অলরেডি বলা হয়ে গেছে। তাহলে আমরা ১ম মাসে কি শিখব? ১ম মাসে আমরা শিখব পার্ট মডেলিং। পার্ট মডেলিং, ইন্টারফেস, বেসিক অল টুলস, রেন্ডারিং, গ্লোবাল ভেরিয়েবল, কনফিগারেশন, মাল্টিবডি ডিজাইন, অ্যাডভান্স পার্ট মডেলিং, প্যারামেট্রিক মডেলিং। আসলে প্যারামেট্রিক মডেলিং আর অ্যাডভান্স পার্ট মডেলিং সেম, অলমোস্ট সেম। ঠিক আছে? আপনি যে টেকনিকগুলো আছে এই টেকনিকগুলো জানলেই হলো আপনার অ্যাডভান্স পার্ট মডেলিং হয়ে যায়। আর এই প্যারামিটার এপ্লাই করে তো টেকনিকটা তৈরি করতে হয়। মানে টেকনিক এপ্লাই করতে হয়। সো এই দুটো অলমোস্ট সেম। এই কাজগুলো আমরা আমাদের ১ মাসের মধ্যে শেষ করব। শেষ করার পর আমরা 2nd মান্থে চলে যাব অ্যাসেম্বলিতে। অ্যাসেম্বলির যেই কমন ইম্পোর্টেন্ট যেগুলো দরকার, তার মধ্যে ইন্টারফেসটা ক্লিয়ারলি বোঝা, পার্টটাকে ইনসার্ট করার পর সেটার উপর বিভিন্ন ধরনের ম্যাট আছে। মেকানিক্যাল ম্যাট, বেসিক ম্যাট, অ্যাডভান্স ম্যাট। ওকে? সো এই ম্যাটগুলো কিভাবে এপ্লাই করতে হয় সেগুলো দেখানো। তারপর আপনার প্রোডাক্ট যদি রেডি হয়ে যায়, অ্যাসেম্বল ফাইল সেটাকে রেন্ডারিং করা। যদি সেটার মধ্যে একটার মধ্যে যদি 10টা কনফিগারেশন তৈরি করেন, একটা অ্যাসেম্বলির মধ্যে 10টা কনফিগারেশনের ভিন্ন পজিশন, ভিন্ন মোশন আসবে। সেগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা কনফিগারেশনের মাধ্যমে আমরা দেখাবো। তারপর আছে মাল্টিপার্ট তৈরি করা। অ্যাসেম্বলির মধ্যে দেখা গেছে একটা পার্ট তৈরি করছেন, ওই রেফারেন্সে আরেকটা পার্ট তৈরি করতে হবে। সেই পার্টটা আগে রেফারেন্স থাকলে ডিজাইন করাটা একটু সহজ হয়ে যায়। আর যারা কিনা ব্লাইন্ড ভাবে ডিজাইন করে, যে একটা পার্ট ডিজাইন করে, সেই পার্টগুলোকে যখন অ্যাসেম্বলি সেকশনে যায় তখন দেখা যাচ্ছে কোনোটা অনেক বড় হয়ে যায় বা কোনোটা অনেক ছোট হয়ে যায়, যেটা কিনা একটার সাথে একটা সামঞ্জস্য না। এটা কেন হয়? সাধারণত ইউনিট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে। দেখা গেছে একবার আপনি পার্ট ডিজাইন করতেছেন মিলিমিটারে, আরেকবার ডিজাইন করতেছেন ইঞ্চিতে। তো ভ্যালু যা বসানো সেটাই বসাচ্ছেন, কিন্তু আপনার ভ্যালুটা মানে মডেলটা অ্যাসেম্বলি সেকশনে দেখা যাচ্ছে একটা অনেক বড় হয়ে গেছে, একটা অনেক ছোট হয়ে গেছে। এমনটা হয়। আবার
আর একটা রেফারেন্সে ডিজাইন করতে গেলে আপনি তো দেখতে পাচ্ছেন আগের মডেলটা কি ছিল, সেটা লেন্থ কি ছিল, সেটা কোন সারফেসের সাপেক্ষে হয়েছে, সেগুলো দেখে দেখে আমরা নতুন মডেল যেটা সেটাকে তৈরি করাটা অনেক সহজ। আর অন্য মডেলটা তৈরি করতে গেলে যদি আপনার ওটাকে কল্পনা করতে হয়, সেটাকে যদি মেজারমেন্ট নিতে হয়, বেশ সময় লাগে। ঠিক আছে? এই জন্য আমার কাছে মনে হয় মাল্টিপার্ট ডিজাইন এটা অ্যাসেম্বলির মধ্যে শেখা বেস্ট। এবং সেখানে কিভাবে ব্রেক রিলেশনগুলো ব্রেক করতে হয় এগুলো জানতে হবে। এরপর আছে অ্যাডভান্স অ্যাসেম্বলি, যেটা কিনা CSWP পরীক্ষাতে আসে, আমরা ওগুলো শেখাবো। এক্সপ্লোরেট কলাপস কি জিনিস, এগুলো কোর্স করতে করতে জানবেন। তারপর আছে অ্যানিমেশন বাই মোশন স্টাডি। মোশন স্টাডির মধ্যে টাইম স্টাডি করা যায়, যে এই টাইমের মধ্যে এইটার মুভমেন্টটা কোন পজিশনে কিভাবে হবে। ঠিক আছে? এই অ্যানিমেশনগুলো আমরা শিখব। তারপর আছে ফাইল প্রপার্টি ম্যানেজমেন্ট। ওইটাকে যদি আমাদের বিল অফ ম্যাটেরিয়াল তৈরি করতে হয়, সেক্ষেত্রে ফাইল প্রপার্টি ক্রিয়েট করতে হয়। সেটাতে আপনি প্রত্যেকটা পার্টসের ম্যাটেরিয়াল কস্ট, ম্যাটেরিয়াল প্রপার্টি, ওয়েট, ভলিউম, ডেনসিটি, তারপর আপনার যদি কোনো মানে বিবৃতি থাকে ডকুমেন্ট, সেগুলো আপনি লিখতে পারেন কাস্টমভাবে। তো যেগুলো কিনা আসলে আমরা এক্সেলে বসে করতাম, সেই কাজটা আমরা চাইলে সফটওয়্যারের মধ্যে করতে পারি অ্যান্ড ডাইনামিক ওয়েতে করতে পারি। সো ওইটা কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখব। তৃতীয় মাসে মানে ওই যে অ্যাসেম্বলি কথা বললাম, অ্যাসেম্বলি আসলে মূলত ১ মাস লাগে না। আমাদের বলা যায় মাসের অর্ধেক টাইমের মধ্যেই এটা শেষ হয়ে যায়। তো এর মাঝখানে আমরা আসলে ড্রয়িংটা শুরু করে দেই। ড্রয়িংয়ের ক্লাসও এরকম প্রায় ১৫ দিনের মতো লাগে। আ বা তার থেকেও বেশি লাগে। এটা অনেক বেশি লাগে। কারণ প্রত্যেকটা মডেল তৈরি করার পরেই ড্রয়িং করতে হয়, ডিটেইলিং করার জন্য। সো এটা শেখানোর পরে আমরা শীট মেটাল, ওয়েলমেন্ট, সারফেসিং, ড্রয়িং টুল এগুলো নিয়ে কাজ করি। এগুলো আসলে খুবই অ্যাডভান্স টুল, বাট এগুলো নিয়ে অনেক বেশি ক্লাস হয় না। জাস্ট একটা ধারণা দিয়ে দেয়া হয়, যাতে আপনি আপনার লাইফে যদি কখনো শীট মেটাল রিলেটেড ডিজাইন করা লাগে, তাহলে বেসিক ওয়েতে না ডিজাইন করে অ্যাডভান্স ওয়েতে ডিজাইন করতে পারবেন। এবং ওইটা যদি অ্যাডভান্স ওয়েতে ডিজাইন করেন, সুবিধা হচ্ছে কি, ওইখানে ডিজাইন ফর ম্যানুফ্যাকচারিং যে গাইডলাইন, ওই গাইডলাইনগুলো দেওয়া যায়। সেগুলো কোর্সের শেষের দিকে জানবেন ইনশাল্লাহ। তবে ওই ক্লাসগুলো একটু মার্জ থাকে। কিরকম? যেমন 8 ব্যাচ, 9 ব্যাচ ২ টা ব্যাচকে মার্জ করে এখন আমরা ওই ক্লাসগুলো নিচ্ছি। এখন 10 ব্যাচের মাত্র ১ মাস হইছে। আপনারা আজকে জয়েন করতেছেন। সেক্ষেত্রে আপনাদের যখন অ্যাডভান্স ক্লাসের টাইম চলে আসবে, তখন আমরা হয়তোবা 10 ব্যাচের সাথে কন্টিনিউ করাবো। ঠিক আছে? যেহেতু সেম টপিক, ওইগুলো আমরা ওই ব্যাচের সাথে হয়তোবা মার্জ করে দিব। 4th মান্থে নিয়ম অনুসারে আপনাকে টেস্ট দিতে হবে এবং প্রজেক্ট করতে হবে। আমাদের 9 ব্যাচে যারা ছিল, তাদেরকে আমরা কিছুদিন আগে ইন্টারন্যাশনাল একটা সেমিনারে জয়েন করার সুযোগ দেই, অ্যান্ড তারা সেমিনারে জয়েন করার কারণে প্রত্যেকেই CSWA, CSWP এই পরীক্ষার ফ্রি অ্যাক্সেস পায়। তো ওনারা ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এর মধ্যে যে কোনো টাইমে অ্যাটেন্ড করতে পারে। তো আপনাদের জন্য এই সুযোগটা এখন নাই। যদি আসে কখনো, আমি চেষ্টা করব আপনাদের ফ্রিতে এক্সাম দেওয়ার ব্যবস্থা করার। আর যদি দেখি যে না হচ্ছে না, আপনি যদি চান এক্সাম দিতে হবে, সার্টিফিকেট লাগবে, বিশেষ করে ফ্রিল্যান্সিং এর সার্টিফিকেট লাগে। সেক্ষেত্রে আপনি চাইলে ভাউচার কিনে পরীক্ষা দিতে পারেন। অ্যান্ড আপনার যদি মনে হয় যে একটু কম টাকায় ভাউচার কিনবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। রিসেলার থেকে আমরা কম টাকায় ট্রাই করব ভাউচারগুলো ম্যানেজ করে দেওয়ার। ওকে? তো এটা গেল টেস্টের বিষয়। আর প্রজেক্টের বিষয় যেটা CSWA, সরি, প্রজেক্টের বিষয় যেটা, সেটা হচ্ছে আপনাকে পার্ট মডেলিং শিখতে হবে ভালো করে, অ্যাসেম্বলি ভালো করে শিখতে হবে, ফটো রেন্ডারিং শিখতে হবে, অ্যানিমেশন শিখতে হবে, টেকনিক্যাল ড্রয়িং শিখতে হবে, ডকুমেন্টেশন শিখতে হবে। এই কাজগুলো যখন শিখবেন, একটা কমপ্লিট প্রজেক্ট করতে গেলে এই প্রত্যেকটা বিষয় কনসিডার করে আমাদেরকে মডেলিং করতে হবে। সো এটাই হচ্ছে কাজ, যে আপনি এগুলো শেখার পরে নিজের স্কিল ইউজ করে ওই টেকনিক্যাল ড্রয়িং তৈরি করবেন, অ্যানিমেশন তৈরি করবেন, রেন্ডারিং তৈরি করবেন। ঠিক আছে? এই হচ্ছে কাজ। হ্যালো? জি, আছেন আপনারা সবাই? আচ্ছা, আচ্ছা। সাবির সাহেব আপনি আছেন? ওকে।
আজকে আসলে ক্লাস বলতে কি আমাদের কোর্সে যা থাকবে সেই ওভারভিউ দিচ্ছি। আমরা আজকে মূল ইন্টারফেসে যাব না। ঠিক আছে? আজকে অনেক কথা বললাম আরকি। তো এত কিছুর মাঝখানে আবার যদি ক্লাসের টপিক শুরু করে দেই, একটু কেমন যেন লাগতে পারে। তো আজকের রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা আ নেক্সট ক্লাস থেকে সফটওয়্যার ওপেন করে কিভাবে কাজ শুরু করতে হয় সেগুলো জানবেন। নেক্সট ক্লাস বলতে মনে হয় আগামীকালই আপনাদের ক্লাস আছে। আজকে হচ্ছে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার। তাহলে আগামীকাল আপনাদের ক্লাস থাকবে। ওকে। এখানে আ এগুলো কি? হোয়াট ইজ সলিডওয়ার্কস? তো সলিডওয়ার্কস আসলে কি করা হয়? সলিডওয়ার্কসে এইভাবে আমাদের মডেলিং করতে হয়। মডেলিং করে সেটাকে এনালাইসিস করতে হয়। দেন সিএনসি মেশিন থাকলে এইগুলোকে প্রোডাক্ট তৈরি করা যায় এবং একটা প্রোডাক্ট থেকে কিভাবে মাস কোয়ান্টিটি করতে হয় সেটার জন্য আপনাকে ইন্ডাস্ট্রি লাগবে। ইন্ডাস্ট্রিতে সেই আইডিয়া পাবেন। বাট আপনাকে ডিজাইনের জন্য যতটুকু দরকার আমরা চেষ্টা করব। আ এইটা হচ্ছে একটা পার্ট। আর এইটা হচ্ছে অ্যাসেম্বলি। যে ওই পার্টের সাথে আরো আদার্স কিছু পার্ট আছে সেগুলোকে অ্যাডজাস্ট করে মানে সেটিং করা হয়েছে। এইটা হচ্ছে অ্যাসেম্বলি। আর এইটা যেটা দেখতেছেন এটাকে বলা হয় হচ্ছে ড্রয়িং। এটাকে বলা হয় ড্রয়িং। মানে ওই অ্যাসেম্বলি মডেলটাকে ড্রয়িং এ নিয়ে আসছেন আইসোমেট্রিক ভিউতে। সেটার যে বিভিন্ন কম্পোনেন্ট আছে সেগুলোর একটা লিস্ট তৈরি করছেন। যেটাকে আসলে বিল অফ ম্যাটেরিয়াল বলা হয় সলিডওয়ার্কস এর ভাষায়। সংক্ষেপে বলা হয় বম, BOM। ওকে? এইখানে টাইটেল ব্লক দেখতেছেন। তো এটা হচ্ছে একটা শীট যেটা কিনা টেকনিক্যাল ড্রয়িং। ওকে? ইন্টারফেসটা একটু দেখাই দেই যে সলিডওয়ার্কসে যখন আপনি ঢুকবেন, আমরা আজকে সফটওয়্যার ওপেন করব না। বাট সফটওয়্যার ওপেন করলে আপনি যে জিনিসগুলো পাবেন সেগুলো একটু ১ম দিন বিশেষ করে নামগুলো যদি মাথায় রাখতে পারেন, আমার মনে হয় বেটার। কারণ পরের ক্লাসে আপনার বুঝতে সহজ হবে যে কোন জায়গায় কি থাকে। ঠিক আছে? যেমন এইখানে একটা অংশ আছে, এই অংশটাকে আমরা বলি ম্যানুভার, উপরের যে অংশটাকে। এটা আর কিছু তাকায়েন না। আজকে শুধুমাত্র এতটুকু জানেন যে এটা হচ্ছে ম্যানুভার। আর এইখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কিছু টুলস থাকে এইখানে। এখানে কিছু স্ট্যান্ডার্ড টুলস থাকে যেমন এইখানে সেভ করতে হয় কিভাবে, ফাইলটাকে ওপেন করতে হয় কিভাবে, নতুন ফাইল ক্রিয়েট করতে হয় কিভাবে, হোম ডায়ালগে যেতে হবে কিভাবে। এগুলো আসলে এখন এখান থেকে বোঝার কিছু নাই। আপনি জাস্ট শুধু জেনে রাখেন এই টপ সাইডে এইখানে থাকে মেনু বার, এইখানে থাকে স্ট্যান্ডার্ড টুলবার, এই জায়গা থাকে সার্চ অপশন। কিছু টুলস আছে যেগুলো আসলে সামনে থাকে না। এখানে যা দেখতেছেন সেটাকে ইউজ করতে চাইলে ক্লিক করে ইউজ করতে পারেন। কিন্তু কিছু, কিছু টুলস আছে সামনে থাকে না। সেগুলোকে আসলে এইখান থেকে টুলস থেকে খুঁজে বের করাটা অনেক সময় প্যারাদায়ক হয়ে যায়। চোখে পড়ে না। সেই সময় আমরা খুব দ্রুত কুইকলি আনার জন্য এইখানে এটা ইউজ করি। আম এখানে সার্চ দেই। কমান্ড ম্যানেজারের মধ্যে সার্চ দেই এবং সেই টুলসটাকে ইউজ করা শুরু করি। অথবা কন্ট্রোল এস সরি এস বাটন প্রেস করে আপনি আ এটা আনতে পারেন। এটা আমরা ক্লাসে যখন সফটওয়্যার ওপেন করব তখন দেখাবো। তাহলে এইটাকে এই যে এইখান থেকে এই যে অংশটা দেখতেছেন এইটাকে মূলত রিবন বলা হয়। আবার সলিডওয়ার্কসে এটাকে বলা হয় কমান্ড ম্যানেজার। কমান্ড ম্যানেজার। ম্যানেজ করতে পারবেন এইগুলোকে। দেন এই পাশে যে অংশটা দেখতেছেন এইটাকে বলা হয় ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি। এগুলো আসলে একটার পর একটা স্টেপগুলো রেকর্ড হয়। এই মডেলটা তো একবারে তৈরি হয়নি। ঠিক আছে? ১ম এ একটা স্টেপ ছিল, তারপরে আরেকটা স্টেপ ছিল, তারপরে আরেকটা স্টেপ ছিল। এই স্টেপগুলো একটার পর একটা হইতে থাকে। সব রেকর্ড এখানে থাকে। আপনি চাইলে এইটাকে উপর দিকে রোল ব্যাক করাইতে পারেন। ড্রাগ করে ১ম স্টেপে কি কাজ করছেন, তারপরের স্টেপে কি কাজ করছেন, এভাবে আপনি রোল ব্যাক করে দেখতে পারেন। তো আজকে আপনার শুধু জেনে রাখার দরকার যে এইখানে যা আছে এটার মধ্যে এই যে একটা পার্ট দেখতেছেন এটাতে যদি ক্লিক থাকে বুঝে নেবেন এটা হচ্ছে ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি অ্যান্ড এইখানে কয়টা ডিফল্ট প্লেন থাকে এই প্লেনের মাধ্যমে আমরা প্রথম ডিজাইনটা স্টার্ট করি এবং চাইলে আমরা নতুন ক্রিয়েট করে নিতে পারি প্লেন। ঠিক আছে? তবে সফটওয়্যারে ৩ টা প্লেন দিয়ে দেয় অরিজিনের সাপেক্ষে ফ্রন্ট প্লেন, টপ প্লেন, সাইড প্লেন যাতে আপনি ডিজাইনটা স্টার্ট করতে পারেন। এটা হচ্ছে একটা টেমপ্লেট। পার্ট ডিজাইনের টেমপ্লেট। এই টেমপ্লেটটা আপনি
মানে সফটওয়্যার ওপেন করলে ডিফল্ট পাবেন। টেমপ্লেট চাইলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন, বাট ওইটা আমি নিজেও করি না। সফটওয়্যারে যেটা থাকে ওটাই আমরা সাধারণত ইউজ করি। তো এগুলো হচ্ছে কি ডিফল্ট কিছু প্লেন, বলা যায় আমরা ক্লাস নিচ্ছি, এরকমই অবস্থা। আমি যা বলতেছি, ইভানা ম্যাম আপনি কি বুঝতেছেন? কারণ এখানে লেখাও আছে ওই কথাগুলো আমি বলতেছি, এবং এগুলো যদি ভুলে যান কোনো সমস্যা নাই, কারণ কি এগুলো ভুলার কোনো সুযোগ নাই। প্রতিদিন আমাদের এই ইন্টারফেসে আসতে হবে, এখানে ওপেন করে এইভাবেই মডেলিং করতে হবে। তো করতে 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 নাম মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? আমরা যখন পরিচিত হই তখন যদি 50 জন লোক থাকে বা 10 জন লোক থাকে, পরিচিত হওয়ার সময় 3 জনের নামের পরে 4র্থ জন যখন নাম বলতে যায়, 1ম জনের নাম ভুলে যায়। এমনটাই হয় স্বাভাবিক। কিন্তু তাদের সাথে যদি আমাদের রেগুলার যোগাযোগ থাকে, তখন দেখেন 10 জনের নাম আপনার মনে থাকবে। 50 জনের নাম হলেও আপনার মনে থাকবে। তো এগুলো সেম। কোনটাকে কমান্ড ম্যানেজার বলে, কোনটাকে মেনু বার বলে, কোনটাকে স্ট্যান্ডার্ড টুল বলে, এগুলো মনে থাকবে না। আমি আপনাকে পিডিএফটা দিয়ে দেব, ভুলে গেলে এখান থেকে আপনি দেখে নিয়েন। ওকে। এরপর এইখানে যে জিনিসটা আছে এটাকে বলা হেডস আপ ভিউ টুলবার। হেডস আপ ভিউ টুলবার মানে আমাদের যে মডেলটা থাকে সেই মডেলটাকে একটু সুন্দরভাবে দেখার জন্য, বোঝার জন্য আমরা এই টুলসগুলোকে ইউজ করে থাকি। তো এইটাকে বলা হয় হেডস আপ ভিউ টুলবার। সাপোর্ট টাইমে আমরা একটা জিনিস ফলো করি, মানে লক্ষ্য করি কি, যে স্টুডেন্ট আমাদেরকে এক্সপ্লেন করতেছে, আমি এই জিনিসটা পারতেছি না। তো কি কেন পারতেছে না সেটা যদি আমরা মুখে বলি তখন সে বুঝে না। কেন বুঝে না? আমরা বলতেছি আপনি ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রিতে যেয়ে একটা প্লেন নেন, আর টপ প্লেনে ক্লিক করেন। এখন টপ প্লেন কই আছে সে জানেই না। এবার টপ প্লেন যে ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রিতে থাকে, ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি যে বাম সাইডে থাকে সেটাও সে জানে না। তখন আমরা বলতেছি মাউসটাকে বামে নেন, আর সে করে কি ডান দিকে চলে যায়। আমরা যদি বলি উপর দিকে যান, সে দেখা যাচ্ছে নিচের দিকে চলে আসে। এই সময় অনেক সময় লাগে, কষ্ট হয়। ঠিক আছে? যাতে আপনাদের ক্ষেত্রে আমরা বলা মাত্রই আপনি জায়গা মতো যেতে পারেন, সেই জন্য এগুলো জানাটা খুব জরুরি। যেমন এটাকে বলা হয় মডেল, যেটা আপনি ডিজাইন করতেছেন। তারপর এইখানে যে অংশটুকু দেখতেছেন এটাকে বলা হয় স্পেস, ওয়ার্কিং স্পেস অথবা গ্রাফিক্স এরিয়া বলতে পারেন। তারপর এইখানে মূলত স্ট্যাটাস বার দেখা যায়, আপনি কি ধরনের ইউনিট ইউজ করতেছেন, আপনার ওই অবজেক্টের মাউসটা এখন যে জায়গায় আছে সেই জায়গার পজিশন দেখায়। তারপর আপনি ডিজাইন করার সময় ডিজাইনটা ডিফাইন হয়েছে কিনা নাকি আন্ডার ডিফাইন হয়েছে সেগুলো দেখায়। এগুলো সবই আমরা প্র্যাকটিক্যালি দেখব। ঠিক আছে? ডিফাইন কি আন্ডার ডিফাইন কি এখন হয়তো বা বললে মাথার উপর দিয়ে যাবে। তারপর এখানে আছে টাস্ক ম্যানেজার, শুধু টাস্ক ম্যানেজার এতটুকু মনে রাখেন। এখানে কি আছে না আছে আর মনে রাখার দরকার নাই আজকের জন্য। তাহলে প্রথমে আমরা যেটা দেখতেছিলাম মেনু বার নাকি, আচ্ছা মেনু বার না, এখানে দেখতেছিলাম স্ট্যান্ডার্ড টুলবার। এই টুলবারের কোনটার কি নাম পরের পেজেই আছে। এই যে যেমন হোম ডায়ালগ, ওয়েলকাম ডায়ালগ বক্স। নতুন কোনো পার্ট ফাইল তৈরি করতে গেলে বা অ্যাসেম্বলি তৈরি করতে গেলে বা ড্রয়িং তৈরি করতে গেলে এখানে যেতে হয়। কোনো কিছুকে যদি প্রিভিয়াস আপনি কাজ করে থাকেন সেটাকে যদি ওপেন করতে চান তাহলে এটাকে ক্লিক করতে হয়। আপনি একটা কাজ করছেন বারবার সেভ করার জন্য কন্ট্রোল এস সেভ করা, কন্ট্রোল এস প্রেস করা, এটা হলো সর্বোচ্চ নিয়ম। কিন্তু আপনি যদি চান যে না ম্যানুয়াল ভাবে আমি সেভ অ্যাজ করব, সেই ক্ষেত্রে আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করে সেভ অ্যাজ করতে পারেন অথবা সেভ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। প্রোডাক্টটাকে ডাইরেক্ট যদি প্রিন্ট করতে চান, আমি কখনো ডাইরেক্ট প্রিন্ট করি নাই। সো আপনি যদি প্রিন্ট করতে চান, আপনার যদি প্রিন্টার থাকে চাইলে করতে পারেন। আপনি যে কাজগুলো করতেছেন, স্টেপগুলো তো আগাচ্ছে, সেই স্টেপগুলোকে আনডু বা রিডু করতে চাইলে এখানে অপশন পাবেন। তারপর আছে কোনো কিছুকে সিলেকশন করতে হলে কিভাবে করতে হয়। এরপরে আছে রিবিল্ড কিভাবে করতে হয়। রিবিল্ড মানে হচ্ছে রিফ্রেশ করা। আপনি একটা মডেল করছেন, তারপর ২ টা স্টেপ কাজ করছেন, ২ টা অপারেশন করছেন। কিন্তু দেখা গেছে কি ডিজাইনের মধ্যে কোনো আপডেট হয়নি। আপনি একটা ফিচার্স এপ্লাই করছেন কিন্তু ডিজাইনে সেই ফিচার্সটা নেয় নাই। ওই সময় আপনাকে রিফ্রেশ করা লাগে। রিফ্রেশ করার জন্য আমরা মূলত রিবিল্ড বা আপডেট এটাতে ক্লিক করলে দেখবেন মডেলটার মধ্যে আপডেট হয়ে গেছে। এটা ইউজ করব। এক কথায় মনে রাখবেন এটা একটা রিফ্রেশ টুলের মতো। তো আপডেট যে সফটওয়্যার ভালো যে পিসি তাদের ক্ষেত্রে কিছুই করা লাগে না, অটোমেটিক এগুলো হইতে থাকে।
যাদের পিসি ভালো না তারা চাইলে এখানে আপডেট দিতে পারে, বা যারা খুবই কমপ্লেক্স ডিজাইন করে তাদের ক্ষেত্রে এটা ক্লিক করলে এটা হয়। তারপরে আছেন ফাইল প্রপার্টি। ফাইল প্রপার্টি এখন বুঝবেন না, এটা থাক। তারপর আমাদের সেটিং রিলেটেড কোনো কাজ থাকলে এইখানে যাব। তো এই যে বিষয়গুলো বললাম, এগুলোকে আমরা কি বলতেছি? স্ট্যান্ডার্ড টুলবার। স্ট্যান্ডার্ড টুলবার, ওকে? এগুলোর বিবরণও মনে রাখার আপনার এখন জরুরি না। আমি আপনাকে শুধু এতটুকু টাস্ক দিচ্ছি, এই অংশটুকু যে স্ট্যান্ডার্ড টুলবার বলে এবং এই স্ট্যান্ডার্ড টুলবারের মধ্যে কারা আছে শুধু নামগুলো মনে রাখেন, ব্যাখ্যা মনে রাখার দরকার নাই। যদি পারেন ভালো কথা, তবে কাজ করতে করতে এই ব্যাখ্যাগুলো আমাদের ব্রেইনে পার্মানেন্টলি সেভ করাটা উত্তম। তবে কিছু জিনিস তো আপনি বোঝেন, যেমন সেভ করা, ব্যাক করা, সেটিংস, এগুলো আপনি বোঝেন, এগুলো মনে রাখা কঠিন কাজ না। তবে দুই একটা হয়তো বা কঠিন বা নতুন আসতে পারে, যেমন রিভিল্ড, এটা হয়তো বা আগে পরে কখনো দেখেন নাই। তারপর আছে আপনার রিবন, এই অংশটাকে রিবন বলা হয়। এরপর এইটাকে কি দেখতেছি, কিছু ডিফল্ট প্লেন। ডিফল্ট প্লেন আসলে এটা কি? একটা 3D মডেল তৈরি করতে গেলে আপনি যখন স্কেচ করতে চাবেন তখন সফটওয়্যার কনফিউজ হয়ে যায়, কোন প্লেনে স্কেচটা করবেন, তখন এরকম দেখা যায়। তো এগুলো আজকে দরকার নাই। আহ, এইখানে কি আছে? প্লেন, ভার্টেক্স, ফিচার্স, অ্যাক্সিস, ফেস, এজ। আচ্ছা, ইভানা ম্যাম আপনি আছেন? আচ্ছা, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোর মধ্যে অপরিচিত কোনো ওয়ার্ড আছে কি, নাকি সবগুলোই অপরিচিত? একটু আমাকে জানান তো। প্লেন, ভার্টেক্স, ফিচার্স, অ্যাক্সিস, ফেস, এজ, সবগুলো কি চেনেন? নাকি একটাও চেনেন না, নাকি কোনোটা দুই একটা চেনেন না? কিরকম অবস্থা? কি কি চেনেন একটু বলেন তো। আচ্ছা, ভার্টেক্স হচ্ছে শীর্ষবিন্দু। আমরা যখন পড়াশোনা করছিলাম তখন আহ 3 দিক থেকে 4 দিক থেকে বা যেই লাইনগুলো এসে সংযোগ হয়, ঠিক আছে, ওই একটা বিন্দুকে ভার্টেক্স বলা হয়। তো আমাদের মনে করেন একটা অপারেশন হচ্ছে, সেই অপারেশনটা এখান থেকে এই বিন্দু পর্যন্ত হবে, তখন আমাদের এই বিন্দুটাকে সিলেক্ট করতে হয়, এটাকে ভার্টেক্স বলা হয়। ভার্টেক্স হইতে হলে মিনিমাম 3টা লাইনের সংযোগ স্থল লাগে। 2টা লাইনের সংযোগ স্থলে ভার্টেক্স হয় না। 3টা, মিনিমাম 3টা, 4টা হইতে পারে। ওকে, ভার্টেক্স ক্লিয়ার? ওই যে একটা বিন্দু, এ একটা বিন্দু, এটাও ভার্টেক্স, যেখানে আপনি ক্লিক করবেন সেটাই ভার্টেক্স। আবার যদি আপনি চিন্তা করেন এইটা, এটা কিন্তু টোটাল একটা ফেস। তো ফেসটা এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপে আছে, কোনো সময় স্ট্রেট থাকে, কোনো সময় কার্ভ থাকে। তো পজিশন অনুযায়ী বুঝতে হবে যে সেটা কি ধরনের ফেস। আচ্ছা, এই যে কাজটা করা হয়েছে এটা একটা ফিচার্স টুল ইউজ করে করা হয়েছে, যার কারণে এখানে ফিচার্স লিখে রাখছে, বা এই মডেলটা তো ফিচার্স টুলগুলো ইউজ করে তৈরি করা হয়েছে, যার কারণে এটা ফিচার্স ইন্ডিকেট করে রাখছে। এজ চেনেন? এজ, এজ কি জিনিস? হ্যালো? আচ্ছা, তো আমরা একটু কন্টিনিউ করি। ইন্টারফেসের মধ্যে আরো কিছু আছে, আহ, এত আজকে দেখানোর দরকার নাই আমার মনে হয়। এগুলো আমরা সফটওয়্যার থেকে আস্তে আস্তে দেখব। আমি আপনাকে এমনি জাস্ট পিডিএফটা দিয়ে রাখতেছি, আপনি দেখে রেখেন। যেমন এইটা হচ্ছে আগের ব্যাচের শিডিউল ছিল, যে তাদের কোন সময় কোন ক্লাসগুলো হবে, 1 মাসের শিডিউলে কি কি থাকে সেইগুলো দেওয়া আছে। যদিও এগুলো দেখে নর্মালি আপনি বুঝবেন না, আমরা ডে বাই ডে এই টপিকগুলো আস্তে 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 শেষ করব, ঠিক আছে? কত তারিখে কিভাবে শেষ করব এইটা আসলে 1 মাস আগে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই যে এই ক্লাস হবে। তবে এটা স্টুডেন্টরা কখনোই দেখে না, তারা তাদের মতো করে ক্লাস করতে থাকে আর কি। 5 নম্বর ক্লাসে কি হবে, 6 নম্বর ক্লাসে কি হবে, 6 নম্বর ক্লাসটা কোন তারিখে হবে, এটা অ্যাজিউম করে দিয়ে দেওয়া হয় আর কি। আপনাদেরটা এখনো আপডেট করি নেই, আপডেট করে আমি আজকে রাতের মধ্যে দিয়ে দেবো।
ওকে। তাহলে আজকে আমরা আর কন্টিনিউ না করি। নেক্সট ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ। আর যদি কারো কোনো বিষয়ে কনফিউশন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমাদের টিম চেষ্টা করবে আপনাকে দ্রুত সলিউশন দেওয়ার। অ্যান্ড যদি সলিউশন না পান তাহলে একটু ওয়েট করতে হবে। আমি রাত ৮টার পরে ফ্রি হই। তো ৯টার সময় তো ক্লাসই থাকবে। চেষ্টা করব ৮টা থেকে ৯টার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে আমাকে মেসেজ দেওয়া। আমি ফ্রি থাকলে আপনাকে সাপোর্ট করার চেষ্টা করব। আর সারাদিনের মধ্যে সকাল ১০টা থেকে রাত ১০টা এর মধ্যে আমাদের সাপোর্ট টিমে কয়েকজন আছে তারা অ্যাভেলেবল থাকার চেষ্টা করে। সো আপনার যদি প্রবলেম হয় আপনি ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা দিয়ে দেব। ওইখানে মেসেজ দিলে তারা আপনাকে হেল্প করার চেষ্টা করবে। ওকে? আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই রাখতেছি।